আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু-বান্ধবেরা। এটা গাজীপুরে নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ জি, কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার, একটু শুরু থেকে বলুন। এটা একটা মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে, যদিও সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা, সবাই শুনতে চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা ঘোষণার পর ক্রমশ বাঙালি জাতির নায়ক হয়ে ওঠেন। 1971 সালে তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তার নামের উপর ভর করেই হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর অর্জিত হয় মহান স্বাধীনতা। কিন্তু 1972 থেকে 1975 সালের বহু জানা অজানা ইতিহাস ইঙ্গিত করে যে তিনি হয়তো একজন ভালো শাসক ছিলেন না। এমনকি অনেকেই তাকে বলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরশাসক। তার আমলেই কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো লেখার জন্য জেলে ঢুকানো হয়। বাংলাদেশ সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকেও শেখ মুজিবের আমলে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা করা হয়, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, রীতিমতো ইতিহাস তৈরি করলেন সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই নিঃসন্দেহে বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী এবং সাহসী কণ্ঠস্বর যাকে বলা হয়ে থাকে। সাংবাদিক ইলিয়াস ভাই, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে আমাদের শরীফুল হক ডালিম অর্থাৎ মেজর ডালিম স্যারকে নিয়ে জাতির সামনে হাজির হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের টকশোতে 15ই আগস্ট সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মেজর ডালিম বীর বিক্রম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিম অনেক অজানা তথ্য আমাদেরকে জানিয়েছে সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ টকশোতে। সাংবাদিক ইলিয়াস, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যখন প্রশ্ন করে মেজর ডালিমকে যে কেনই বা শেখ মুজিবের পরিবারকে খুন করা হয়েছিল, কেনই বা শেখ মুজিবের পরিবারকে সপরিবারে মারা হয়েছিল, এরকম অভিযুক্ত মেজর ডালিমের ওপরে কি কারণে, কি ঘটেছিল সেদিন, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন আড়ালে থাকার পরে এবারে প্রকাশ্যে জাতির সামনে সত্য ঘটনা বর্ণনা করলেন মেজর ডালিম। একই সাথে মেজর ডালিমকে যখন সাংবাদিক ইলিয়াস প্রশ্ন করেছে যে স্যার আপনার স্ত্রীর সঙ্গে কি ঘটেছিল, আমরা শুনেছি যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ মুজিবের ছেলে অপহরণ করেছিল, এই ঘটনা কতটুকু সত্য, কি ঘটেছিল ওই দিন, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা আমরা মেজর ডালিমের মুখ থেকে শুনে আসি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু-বান্ধবেরা। এটা নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার, একটু শুরু থেকে বলুন। মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো, ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি, কর্নেল রেজাল্ট, যে আমাদেরকে জুনিয়র চাকরি, তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাব। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো, তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো, দুই তরফে চলছে বিয়ার আসো। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা থেকে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল, জাস্ট কাম ফ্রম ক্যানাডা, তো লম্বা চুল। তারপরে তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলেনি, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে, তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিয়ে, যে তুমি চুল টান দিয়েছো? বলছে হ্যাঁ। বলে কি কেন?
তাহলে আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা চিন্তা কর। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙ, গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাব। আমি কুমিল্লা, তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো না আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগানধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাড়ি গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুত বার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হইলাম, এরকম চিৎকার করছে কি? তখন একটা ছেলে এসে, একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে, ভাই আপনি রেকর্ড করতে এই গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগানধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেড কোর্ট, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাজী গোলাম মোস্তফার সামনে বারান্দাতে। আমি মেজর দাঁড়িয়ে, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনার আসুন, বরবধূকে আপনি দোয়া করে দিন। হারামজাদা বারবার আর্মির আজকে আমি উচিত স্বীকার। আমি দেখলাম আমার চারদিকে ঠাকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এটা কি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট, যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার, কি আপনি আজকে তো উত্তেজিত করেন। আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওখানে উঠা মাইক্রোবাইক আমাকে ঠেলতে নিয়ে যাচ্ছে। আপনি ব্যাপার কি গাড়িতে? এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ কি? আমার কাপড় টাপড় ধরে 4 জন মিলে আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্দর মহলে। নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি, মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন, কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাস। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য। তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা দাদিকে বললো, গাছে আপনি কি করছেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কি হয়েছে কি? ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে, আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে। ঠিক আছে চল বলে ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাস। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস। বুঝতে পারলাম? শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে। তখন সে ঢাকার মধ্যে, মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মাল চুরি চামারি করতে সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে তুললেন প্রথম ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয়, কোথায় চাচ্ছে লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি কি করি, এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিচ্ছে, ক্ষত, তার দিকে রক্ত পড়ছিল। আমি হঠাৎ বললাম, গাড়ি থামা ড্রাইভার। এই নিমিত্তায় তপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, ওদের গাড়ি আসছিল না, কিছু ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4 জন ট্রেনগানধারী লোক। আর একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, গাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই মাইকেল আসে। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাড়িও তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে ডাকছেন নিজের গাড়ি। গাজী গোলাম দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে, গাজী সাহেব আপনারা তো আমার নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে
আপনি ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকাই নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায় যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে, এছাড়া আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে, ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ, মানে সবাই উপস্থিত ছিল। তো ওরা তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে দি সিও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে গেছে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপি পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে। গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওটা কিছু চিন্তা করলো, চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে করা। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছিয়ে চললাম আবার কাফেলাকে গাজী 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়। স্টপ করার পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে ছিল, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসছে, আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ির ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসে স্বপন, পাশে বসে আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গলুরু গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী। ওই সালমান রহমান তোমার সাথে সবাই। যাই হোক, ওরা দুজন। আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষের মারা তারা হতে পারে। ঢাকা জেলার এসপি মাহবুব, not major. He was given during the war he was given rank of captain. Mahbub was a good friend of mine. Anyway, ওদের গাড়ি যখন আসলো, আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়্যারলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, তো আমার দেরি হবে। তো স্বপন চলে গেছে তার বাসায়। সে তাকে মিন্টন রোডে, মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু মানিকগঞ্জ থেকে ফিরে আসছে। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছে, আমার অফিস থেকে জানা হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব ভাই ঘটনা বলে কি ঘটনা, যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজী ঘরমা বিয়ে বাড়ি থেকে। কোথায় নিয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সরস্বতী উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে। তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড অ্যাবডাক্টেড অফিসার অ্যান্ড হিজ ওয়াইফ।
মাহবুবকে চাইছি, এটা তো সাংঘাতিক কথা, গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে মানে হাত দিতে গেছে, রেড টেলিফোন কে শেখ মুজিব, কোন মাহবুব তো উঠাইছে, কি বলছে আমি মাহবুব বলছি, বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান, বলে জি তা বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফদেরকে ডাকানো হয়েছে, কর্নেল নুরুজ্জামান, রকিব বেনিটি আসছেন সবাই, জিয়া রহমান অফিসে ডেপুটি। মাহবুব তখন চলো, তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না, কারণ এরা যখন এসে উপস্থিত হয়েছে তার মানে সিঙ্গেল বিহাতা করলো। আর সারা দেশে কি হচ্ছে এগুলো তো জানি না, মানে সারা ঢাকা শহর। তখন গেটের সামনে থামলো, ওর থেকে মাহবুব নামলো, সব ওনার লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিয়ে। আমরা যে মাইকে বাসে আসছি ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন দি মিন টাইম আমি চিন্তা করছি যে আমি কি করবো, কি করা কি। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে নিয়ে যেত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে, কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটাও তো একটা সমস্যা, এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মার চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু দেখে তো ওরা ঘাবড়ে গেছে, নিম্নের অবস্থা ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতরে না যাবো বলে দেখলাম সিটিং রুমে প্রথম আমার ডাকেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইলো, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন, আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখে সব বসে আছে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল। তখন এর মধ্যে গাজী গহমেদ স্যার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো। আর ওই গার্মেন্ট 17 জন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসে, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসছে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। তো মনোলি বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জ্বরে ধরলেন মুজিবুর রহমান, মা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করবো। এই হারামজাদা গাজী, তুই করছিস কি, এটা কি করলি তুই, যা ওর পা ধরে মাপচা। আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো, নিজের চপ্পল খুলে বললো, খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি চুপ করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জ্বরে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করবো, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাটা স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চলে আসে, এর বিচার আপনি কি করবেন? আমি বিচারের মামলা, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার মুজিব, বেগম মুজিব উপরে নিয়ে যা, আমাকে উপরে নিয়ে বলেন আস্তে আস্তে কি জানে। এরপর আমরা বলি একটা শফিলা, তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে দাও। তো শফিলা পিক আপ দি ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation. আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? কাজী হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার, হিজ ওয়াইফ এন্ড এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করবো আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাপাকাপি শুরু, ওদের গাজীগুলো তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার he said, sir, Prime Minister desires or not desire, উনাকে বলেন উনি লিখিত অর্ডার দিলেও আমি সেটা মানবো না, because I have got my mandate which I have received from my chief of staff. এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ব্যাপার। তখন সকালবেলা তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি তখন স্যার প্লিজ ডোন্ট, I have got my moral ethics, I am promise bound, touching the Quran when I got commission, আমি এটা আপনার এই কোন রকম আকুতি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান শহরে বললো, শহীদুল্লাহ আবার ফোন করলো, আমরা আমি দাঁড়াচ্ছি নিমেরা টু করে দিল। ফোন করার পরে শহীদুল্লাহ বলে যে লোক মোমেন্ট আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দিয়ে আমার দেয়, উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেন্টকে যে আমি মুজিব বলছি। He said, sir,
I have no time. I'm running a big operation and I'm the commander. I'm sending one of my officers to your residence. He will explain whatever I've got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুয়ে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে তফিলদার কি করা যাবে। Within 5 minutes, Captain Shahid arrived. He was from Cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। ও হলো তোমার বলে এটা লালবাগের ছেলে, আমরা ছিলাম বাড়িবার। যাই হোক, সরি, ও আমরা দোস্ত মানে বন্ধু। তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফ। তো শহীদ আসছে, আসার পরে তখন মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার, আই হ্যাভ বিন ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now, যেহেতু আমরা ডিপ্লয়েড আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to surrender to him and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার, আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে, শুনে আমাদের কমান্ডারকে জানান। ঠিক আছে, তুমি যাও বলো। 7 মার্চ এবং 15ই আগস্ট সহ বাতিল হচ্ছে জাতীয় 8টি দিবস। আর এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে নতুন বিতর্ক। ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, শেখ মুজিব একা জাতির পিতা ছিলেন না। চলুন এক নজরে দেখে আসি 7 মার্চের ভাষণ থেকে 1975 সাল পর্যন্ত কিছু অজানা ইতিহাস। গত 15 বছর ধরে দাবি করা হয়েছে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। তবে বেশ কিছু সূত্র বলছে ভিন্ন কথা। 7 মার্চের ভাষণ সরাসরি শোনা মুক্তিযোদ্ধাদের অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে শেখ মুজিব ভাষণ শেষ করেছেন পাকিস্তান জিন্দাবাদ বলে। 25 মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায়, সে সময় শেখ মুজিবের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইতে এর কিছুটা আভাস পাওয়া যায়। বইয়ের 45 ও 46 নম্বর পৃষ্ঠায় শারমিন আহমদ লেখেন, 25 মার্চ রাতে শেখ মুজিবকে নিতে তাজউদ্দিন আহমদ তার বাসায় যান। তাদের পূর্ব পরিকল্পনা ছিল, যদি পাকিস্তান সরকার সামরিক অভিযান করে তাহলে তারা আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করবে। কিন্তু শেষ মুহূর্তে শেখ মুজিব আত্মগোপনে যেতে অস্বীকৃতি জানান এবং স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার প্রস্তুতি নেন। শুধু তাই না, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাজউদ্দিন আহমদ স্বাধীনতার ঘোষণাপত্র ও একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি এবং মৌখিকভাবেও ঘোষণা দেননি। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বইতেও একই রকম বিষয় উঠে আসে। তিনি লিখেন, 27 তারিখ সকালে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 2টি ঘোষণা দেন। প্রথমবার তিনি নিজে স্বাধীনতার ঘোষণা দেন এবং দ্বিতীয়বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন। যদিও শেখ মুজিব সে ঘোষণা দিতে আসলেও বলেছেন কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস শেখ মুজিবুর রহমান বন্দী ছিলেন পাকিস্তানের কারাগারে। 1972 সালের 10ই জানুয়ারি তিনি ফিরে আসেন দেশে। এরপর 1975 সালের 15ই আগস্ট সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে 72 থেকে 75-এর ইতিহাস আমাদের অনেকেরই অজানা। এ সময় আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে উঠে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অভিযোগ। 1972 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসেন, তখন তার রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ভালো করেই জানতেন যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। আর তাই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে সরিয়ে নিজেই বনে যান প্রধানমন্ত্রী। শারমিন আহমেদ তার তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় লেখেন, 72 সালের 10ই জানুয়ারি বিশাল জনসভায় যখন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল, তখন তিনি তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। যে কথা সেই কাজ। মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধানকে সরিয়ে দিয়ে 11 তারিখ নতুন সংবিধান আইন জারি করে 12 তারিখ তাজউদ্দিন আহমেদকে সরিয়ে তিনি নিজে হয়ে যান প্রধানমন্ত্রী। 1972 সালে শেখ মুজিবুর রহমান একটি আইন পাশ করেন, গণপরিষদ সদস্যপদ বাতিলাদেশ 23/1972। এই আইনের বলে তিনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করতে পারতেন। অর্থাৎ সংসদে শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই বাতিল হয়ে যেত তার সংসদ সদস্য পদ। এই আইন পাশের মাত্র 3 মাসের মধ্যেই বরখাস্ত করা হয় 46 জন এমপিকে।
8 ফেব্রুয়ারি 1972 সালে আরও একটি আইন পাশ করেন শেখ মুজিব, জাতীয় রক্ষী বাহিনী আইন। এই আইনের বলে তিনি সেনাবাহিনীর পাশাপাশি আরও একটি সশস্ত্র বাহিনী নির্মাণ করেন, যেটি কিনা সম্পূর্ণরূপে শেখ মুজিবের তত্ত্বাবধানে চলত। অভিযোগ ওঠে এই রক্ষী বাহিনীকে ব্যবহার করে ঘটানো হতো বিচার বহির্ভূত গুম ও খুন। এমন অভিযোগও উঠে যে শেখ মুজিব দেশের সেনাবাহিনী থেকেও রক্ষী বাহিনীকে বেশি সুযোগ সুবিধা দিতেন, তাই সেনা সদস্যদের একটি বড় অংশের মনে জমছিল তার প্রতি ক্ষোভ। দুর্ভিক্ষ, দুর্নীতি, রক্ষী বাহিনীর অত্যাচার ইত্যাদি কারণে সাধারণ মানুষ, সেনাবাহিনী, এমনকি আওয়ামী লীগের ভিতরেও দেখা দিচ্ছিল অসন্তোষ। শেখ মুজিব হয়তো এর কিছুটা আঁচ করতে পেরেছিলেন, আর তাই এই অসন্তোষ দমনে তিনি সামনে নিয়ে আসলেন বাকশাল। বাকশাল অর্থ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আর এই বাকশালই ছিল শেখ মুজিবের পতনের অন্যতম বড় কারণ। বাকশালের বিষয়টি ছিল যে দেশে মাত্র একটি রাজনৈতিক দল থাকবে, বাকি সব দলকে বাকশালের সাথে মিশে যেতে হবে, আর এছাড়া সব রাজনৈতিক দল নিষিদ্ধ, যা কিনা ছিল 1966 সালে দেয়া শেখ মুজিবের 6 দফার বিপরীত। এছাড়াও তিনি 4টি পত্রিকা ছাড়া বাকি সব গণমাধ্যমও বন্ধ করে দেন। ফলে সারা দেশে ঢালাওভাবে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের সাফল্য প্রচারিত হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা ঘোষণার পর ক্রমশ বাঙালি জাতির নায়ক হয়ে ওঠেন। 1971 সালে তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তার নামের উপর ভর করেই হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর অর্জিত হয় মহান স্বাধীনতা। কিন্তু 1972 থেকে 1975 সালের বহু জানা অজানা ইতিহাস ইঙ্গিত করে যে তিনি হয়তো একজন ভালো শাসক ছিলেন না। এমনকি অনেকেই তাকে বলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরা শাসক। তার আমলেই কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো লেখার জন্য জেলে ঢুকানো হয়। বাংলাদেশ সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকেও শেখ মুজিবের আমলে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা করা হয়, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার। পরবর্তীতে শেখ মুজিব দম্ভচিত্রের সংসদে দাঁড়িয়ে বলেন, কোথায় গেল সিরাজ শিকদার? এসব কারণেই অনেকে বলেন শেখ মুজিব একজন ভালো নেতা হলেও ভালো শাসক ছিলেন না, আর তাই হয়তো একসময় তার ভাষণে উদ্বুদ্ধ হয়ে যেসব সেনা অফিসাররা মুক্তিযুদ্ধ করেছিলেন তারাই নির্মমভাবে সপরিবারে তাকে হত্যা করেন। যখন তাদের শেখ মুজিবকে হত্যা করার কারণ জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছিলেন আর কোনো উপায় ছিল না শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড দেখেও মনে হয় হয়তো তিনি পারিবারিক সূত্রেই পেয়েছেন স্বৈরাচারী মনোভাব। আমি অবাক হয়েছি আজকের আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষকে জাতির সামনে উপস্থাপিত করে তার পক্ষ থেকে কিছু বক্তব্য জাতির কাছে পৌঁছাতে পারলেন। এই বক্তব্যটাই আমাদের দেশের তরুণ সমাজ, যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন ছিল। হয়তো ডালিম সাহেবকে যদি হাতের নাগালে শেখ হাসিনা পাইতেন, এতক্ষণে হয়তো তাকে কবরস্থ করে ফেলতেন, কিন্তু আল্লাহ হয়তো তাকে এই ইতিহাসকে জাতির সামনে আনানোর জন্যই তিনি এখানে নিয়ে এসেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। ডালিম সাহেবের আমি দীর্ঘ হায়াত কামনা করছি, ইলিয়াস সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি, এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন, মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। মানুষকে আপনি চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। মানুষকে আপনার আদর্শকে, আপনার চিন্তাকে, আপনার দেশপ্রেমকে, আপনার ধর্মপ্রেমকে, আপনার এই যে পার্শ্ববর্তী দেশের কি বলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার অবস্থানকে ক্লিয়ার করুন। জনগণ আপনাকে অটোমেটিক অ্যাকসেপ্ট করবে। আর যারা সেটা করতে পারবেন না, খুঁচিয়ে খুঁচিয়ে বক্তব্য দিবেন, এর পিছনে লাগবেন, ওর পিছনে লাগবেন, কোনো লাভ হবে না। এই বাংলার জনগণকে আর ভুগিযুগি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রমাণ চাচ্ছেন? প্রমাণ লাইভগুলোতে ঢুকে দেখুন। আজকের সে কারণেই বলছি, আমি এই ডালিম সাহেবের লাইভ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি যে শেখ হাসিনা না পারে তাকে তার গোষ্ঠী শুদ্ধ কবরস্থ করতে, সেই মানুষটার একটা লাইভে ইউটিউবে একত্রে 8 লক্ষ লোক দেখবে। মানুষগুলার কি কোনো কাজ নাই? এখন সবাই বলবেন মানুষগুলা জামাত শিবির করে, তাই তো? মানুষগুলা ওই চরমনায় পীরের মুরিদ, তাই তো? মানুষগুলা হেফাজত করে, তাই তো? তো তাও যদি হয় তাহলে এত লোক ওদের হয়ে গেল, আপনার আবার কোনো লোক নাই? এই যে চিন্তার বিষয়, মহা চিন্তার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের ৭৫ এবং 15 আগস্টের নৈপথ্যের ইতিহাস তুলে ধরেছে আমাদের প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাবেক সামরিক কর্মকর্তা, দেশের সূর্য সন্তান মেজর ডালিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিম স্যার তিনি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই লাইভ টক শোতে রীতিমতো সব কিছু উন্মোচন করে দিয়েছে। শেখ মুজিবের মুখোশ উন্মোচন করেছে, কি ঘটেছিল 15 আগস্টে
কি কারণে শেখ মুজিবকে মারা হয়েছিল, সপরিবারে শেখ মুজিবের সপরিবারকে কেন মারা হয়েছিল এবং কি ঘটেছিল মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে, সব কিছু জানা অজানা অনেক কথা তিনি বললেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত কি। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, দেশ বিদেশে ভিডিওটি ছড়িয়ে দিয়ে যেন আসল সত্য সকলেই জানতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব না করলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।